আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রয়েছে। মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লা শহরের উত্তরে অবৈধ ইহুদি বসতি আতেরেতের প্রবেশমুখে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানায়, এক ফিলিস্তিনির হাতে ওই ইসরায়েলিরা ছুরিকাহত হন। পরে তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আগের দিন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে অবৈধ কিরিয়াত আরবা বসতির কাছে ইসরায়েলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। এতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাগুলোকে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভ এবং প্রতিরোধের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছে। হামাস জানায়, পশ্চিম তীরে প্রতিরোধের গতি বাড়ার কারণ হল ইসরায়েলি আগ্রাসন, ইহুদি বসতির সম্প্রসারণ, ভূমি দখল, সংযুক্তিকরণের চেষ্টা ও জোর করে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার ধৃষ্টতা। হামাস জোর দিয়ে বলেছে, দখলদারিত্ব এবং অপরাধের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধী ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া। ঘটনাগুলো এমন সময় ঘটল যখন পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বেড়ে চলেছে, যেখানে প্রায় প্রতিদিনই অভিযান, গ্রেফতার, হামলা ও বিভিন্ন দমনমূলক কার্যক্রম চালানো হচ্ছে। মঙ্গলবার বেথলেহেমের কাছে মজমুরিয়া চেকপয়েন্টে ৩৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নারীকে ইসরায়েলি বাহিনী গুলি করে বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে। এদিন ইসরায়েলি বাহিনী হেব্রন শহরের বেশ কয়েকটি হাসপাতালেও অভিযান চালায়, যার মধ্যে রয়েছে আল আহলি হাসপাতাল, আল মিজান হাসপাতালের পার্শ্ববর্তী এলাকা ও মোহাম্মদ আলী আল মুহতাসেব হাসপাতাল। তুবাস, হেব্রন ও নাবলুসের বিভিন্ন এলাকায়ও ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেছে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, মধ্য পশ্চিম তীরের আইন আদ দুওক গ্রামে ৩ ইতালীয় এবং এক কানাডীয় কর্মী অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন। বসতি স্থাপনকারীরা তাদের অবস্থান করা বাড়ি ভেঙে ঢুকে এই হামলা চালায়। কানাডীয় এক কর্মী আল মায়াতিনকে দেওয়া লিখিত বিবৃতিতে বলেন, ৩০ নভেম্বর ভোর ৪:৩০ ১০ জন মুখোশধারী বসতি স্থাপনকারী আমাদের ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে ঢুকে পড়ে। তাদের মধ্যে ২ জনের কাছে সেনাবাহিনী দেওয়া রাইফেল ছিল। তারা প্রায় ১৫ মিনিট ধরে আমাদেরকে শারীরিকভাবে আঘাত করে। আমাকে বারবার মাথা, পাঁজর, কোমর ও উরুতে লাথি মারতে থাকে। তারা গালাগাল করে বলতে থাকে, আমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। তারা বাড়ির ভেতরে তছনছ করে এবং সোলার ব্যাটারিগুলো নষ্ট করে চলে যায়। ওই স্বেচ্ছাসেবক বলেন, আমাদের ১৫ মিনিট ধরে পেটানো হয়েছে, এটি বড় বিষয় নয়। প্রতিদিন প্রতি ঘন্টায় ফিলিস্তিনিরা এর চেয়ে ১০০০ গুণ বেশি সহিংসতার শিকার হচ্ছেন। স্থানীয় সূত্রের বরাতে আনাদুলু জানায়, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেদুইন সম্প্রদায়ের বাড়িতে হামলা চালায়, যেখানে বিদেশি কর্মীরা গত কয়েকদিন ধরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অবস্থান করছিলেন। বসতি স্থাপনকারীরা কর্মীদের পাসপোর্ট, ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র, বাড়ির সম্পদ লুট করার চেষ্টা করে। হামলায় ৩ কর্মী মাঝারি ধরনের আঘাত পান এবং অন্যজন গুরুতর আহত হন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে চরমপন্থী বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড অভিহিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, তারা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কোনো পদক্ষেপ বা বক্তব্যকে সমর্থন করেন না। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি হামলার নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের আগ্রাসন মেনে নেওয়া যায় না। এটি বসতি স্থাপনকারীদের অধিকার প্রতিষ্ঠার অবৈধ পথ। ইসরায়েলের সরকারি নিয়ন্ত্রক সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে স্টেট কম্পট্রোলার মাতানিয়াহু এঙ্গলম্যান উল্লেখ করেন, ২০১১ সাল থেকে দেওয়া বারবারের সতর্কবার্তা এবং ২০২০ সালের বিস্তারিত রিপোর্টের বিপরীতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। জুনের ১৩ থেকে ২৫ তারিখের হামলার সময় ইরান নির্ভুল ও কার্যকর ব্যালিস্টিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আঘাতপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে ছিল বেইর শেবা শহরের প্রযুক্তি কেন্দ্র, হাইফার বাজান তেল শোধনাগার ও রোহোভটের ওয়েজম্যান সায়েন্স ইনস্টিটিউট। যুদ্ধের মাঝামাঝি সময় ইনস্টিটিউটটি ধ্বংসাবশেষে পরিণত হয়। আগে ইসরায়েলের বৈজ্ঞানিক ও সামরিক সহযোগিতার মূল কেন্দ্র
হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান এখনও অকার্যকর ও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উন্নত ক্ষেপণাস্ত্র সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম সম্পূর্ণ অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার। এই সাক্ষাতের লক্ষ্য হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে প্রাণঘাতী ইউক্রেন যুদ্ধ থামানো। সাক্ষাতের শুরুতে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে দ্রুত তাদের পরাজিত করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় ক্রেমলিনে এই সাক্ষাৎ হয়। শুরুতেই উইটকফ ও কুশনার পুতিন বলেন, আপনাদের পেয়ে আমি খুবই খুশি। জবাবে উইটকফ বলেন, মস্কো একটি চমৎকার শহর। পরে দুজনের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্টের দুই সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ। বৈঠক শুরুর আগে পুতিন বলেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনার অবমাননা করতে চাইছে ইউরোপ। তারা এমন সব প্রস্তাব আনছে যেগুলো রাশিয়া মেনে নেবে না বলেও জানান তারা। ইউরোপ যুদ্ধের পক্ষে তারা যদি হঠাৎ যুদ্ধ শুরু করতে চায় এবং এটা শুরু করে তাহলে সেই যুদ্ধ এত দ্রুত শেষ হবে যে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য কেউ আর বাকি থাকবে না। কৃষ্ণ সাগরে রুশ নৌযানের ওপর ইউক্রেনের হামলার জবাবে জলপথে কিয়েভের প্রবেশ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন পুতিন। তার এই হুমকির দিকে ইঙ্গিত করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, পুতিনের মন্তব্য থেকে এটাই বোঝা যায় তিনি যুদ্ধ থামাতে প্রস্তুত নন। পাকিস্তান ঘোষণা করেছে ইসলামাবাদ, ইরানের তেহরান ও তুরস্কের ইস্তানবুলকে সংযোগকারী ইকো মালবাহী ট্রেন আগামী ৩১ ডিসেম্বর পুনরায় চালু হবে। পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণে পাকিস্তান ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী। রেলমন্ত্রী হানিফ আব্বাসি জানান, ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল রুটের মালবাহী ট্রেন ৩১ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী থেকে যাত্রা করবে। মঙ্গলবার রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মন্ত্রী বলেন, পাকিস্তান ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করছে। তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি বছরের শেষ নাগাদ রেল যোগাযোগ পুনরায় চালুর পরিকল্পনা করছে পাকিস্তান রেলওয়ে। তিনি ব্যবসায়ী সমাজকে নতুন এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যের জন্য এই রুটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন হানিফ আব্বাসি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তার বোন ড উজমা খানম। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে ২০ মিনিটের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ তিনি শারীরিকভাবে ঠিক আছেন, তবে মানসিকভাবে তাকে প্রচণ্ড চাপে রাখা হয়েছে। দিনভর সেলে আটকে রাখা হয়, বাইরে যেতে পারেন সামান্য সময়ের জন্য। কারোর সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ নেই। উজমার ভাষ্য অনুযায়ী ইমরান খান তার বর্তমান অবস্থার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছেন। উজমা জানান, ইমরান মনে করেন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়ে মুনিরই সংবিধান পুনর্লিখন করেছেন এবং নিজে অন্য বাহিনীর প্রধানগণ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আজীবন দায়মুক্তি নিশ্চিত করেছেন। ক্ষমতাকে এভাবে কেন্দ্রীয়করণ করার জন্যই তাকে কারাগারে রাখা হয়েছে বলে জানান তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়েছিল। তার পরিবারকে দীর্ঘদিন দেখা করতে না দেওয়া এবং তাকে গোপনে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় তীব্র উত্তেজনা তৈরি হয়। সম্প্রতি ইমরানের ৩ বোন নুরিন নিয়াজি, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। ইমরানের 2 ছেলেও দাবি করেন, কারাগার প্রশাসন তাদের বাবার বিষয়ে অপরিবর্তনীয় কিছু গোপন করছে। আদালতের নির্দেশ থাকার পরেও পরিবার ও দলের লোকজনের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।